সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ই শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। তোমরা ইতিমধ্যেই ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টটি হাতে পেয়ে গেছো। এটি তোমাদের চলতি শিক্ষাবর্ষের শেষ অ্যাসাইনমেন্ট। এর মাধ্যমে তোমরা পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হবে। তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। কথা না বাড়িয়ে চলো মূল আলোচনায় চলে আসি। এ পর্যায়ে আমি তোমাদের সাথে আলোচনা করব কিভাবে তোমরা গণিত অ্যাসাইনমেন্টটি সমাধান করতে পারবে। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সপ্তাহে তোমাদের সাধারণ গণিতের উপর যে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ দেওয়া হয়েছে সেখানে দুটি বড় প্রশ্ন, এর মধ্যে একটি সৃজনশীল প্রশ্ন এবং আরও 16টি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। চলো এক নজরে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। কলমের দৈর্ঘ্য অর্ধাংশ কি হবে? 14কে 2 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে কি হয়? 240 মধ্যে কাটা যায় কতবার? 7 বার। তাহলে থাকলো কি 7 সেন্টিমিটার। কারণ আমাদের প্রশ্নে বলছে যে এই বাহুগুলো দ্বারা আমাদেরকে কি করতে হবে? একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে। তাহলে আমরা জানি যে ত্রিভুজের বাহু 3টি এবং এখানে 3টি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি 6 সেন্টিমিটার এবং এটা হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে লিখে নিলাম a সমান 6, ধরে নিলাম এই প্রথমটি হচ্ছে 6 সেন্টিমিটার, বি হচ্ছে 6 সেন্টিমিটার, সি হচ্ছে 7 সেন্টিমিটার। এখন এদের দ্বারা আমাদের কি করতে হবে? একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে। তাহলে তোমরা প্রথমে স্কেলের সাহায্যে 7 সেন্টিমিটার একটি রেখা এঁকে নেবে এবং তার নাম আমরা দিয়ে দেবো কি? বি সি। এখানে লিখতে পারো যে সি ইকুয়াল টু 7 সেন্টিমিটার। এরপর কি করবে তোমরা? তোমাদের যে কম্পাস আছে তার সাহায্যে 6 সেন্টিমিটার আগে মেপে নেবে। তারপর বি বিন্দু থেকে তোমরা এখানে একটি বৃত্তচাপ আঁকবে, আবার সি বিন্দু থেকে আরেকটি হালকা করে বৃত্তচাপ আঁকবে এবং এই বৃত্তচাপটি এখানে এ বিন্দুতে সেট করবে। তো এ বি এবং এসি যোগ করে নেবে। তাহলে এ বি মান হচ্ছে 6 এবং এসির মান কি? এটা মান 6 সেন্টিমিটার হবে। তো যাই হোক, আমাদের চিত্র আঁকা শেষ। পরের প্রশ্ন হচ্ছে যে আমাদেরকে প্রমাণ করতে হবে বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম। তো এক্ষেত্রে আমরা প্রথমে করব কি, যে ত্রিভুজ যেটি আমরা একটু আগে এঁকেছি সেটা আমরা আবার এঁকে নেব এবং আমরা লিখে নেব, জানা আছে যে ত্রিভুজ এবিসি এর বৃহত্তম বাহু হচ্ছে বিসি। আমরা একটু আগে দেখেছি, তোমরা দেখে নাও আবার, যে এখানে বৃহত্তম বাহু হচ্ছে বিসি, এর মান হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে আমরা লিখে নিলাম বিসি এর মান হচ্ছে 7 সেন্টিমিটার। আর এবং এর বিপরীত কোণ হবে, এই বাহুর বিপরীত কোণ হবে এই পাশে, এটার নাম কি? এটার নাম হচ্ছে এ অক্ষরটি থাকবে মাঝখানে, অর্থাৎ বিএসি। এটা হবে কি? বিসি এর বিপরীত কোণ, বিএসি। মানে বিসি এর বিপরীত কোণ হচ্ছে বিএসি। তাহলে প্রমাণ করতে হবে কি? বিএসি হচ্ছে ত্রিভুজটির সবচেয়ে বড় কোণ, অর্থাৎ বৃহত্তম কোণ। প্রমাণ আমরা এটা 2 ধাপে প্রমাণ করব। ধাপ 1, যেহেতু বিসি ইজ গ্রেটার দেন এবি, যে এই যে বিসি বাহু কি সবচেয়ে বড় বাহু না? তাহলে আমরা লিখে নিলাম বিসি হচ্ছে বড়, অর্থাৎ বিসি ইজ গ্রেটার দেন কি লিখলাম? এবি। এবি হচ্ছে এটা, অর্থাৎ আমরা এবি থেকে আমরা বিসিকে বড় লিখে নিলাম। তাহলে এখন বলো তো, যে বিসি আছে, এই বিসি বাহুর বিপরীত কোণ কোনটি? এটা হচ্ছে বিসি এবং বিসি বাহুর বিপরীত কোণ হচ্ছে ওইটার নাম কি? বিএসি। এই যে বিএসি লিখে নিলাম বিএসি। আবার এবি বাহুর বিপরীত কোণ কোনটি? এবি হচ্ছে এই বাহুর বিপরীত কোণ ঠিক উল্টো পাশে, এটার নাম কি? এসি বি। লিখে নিলাম এসি বি। আর যেহেতু আমরা জানি বৃহত্তম বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর, তার মানে বড় বাহুর যে বিপরীত কোণ সেটা কি হবে? অবশ্যই বড় হবে। সেজন্য লিখে নিলাম যে বিসি হচ্ছে বৃহত্তম বাহু, কাজে তার যে বিপরীত কোণ সেটা কি হবে? বড় হবে। তাহলে আমরা দেখতে পারলাম যে বিএসি কোণটা কার থেকে বড়? এসিবির থেকে বড়। অর্থাৎ বিএসি অর্থাৎ এই কোণটা কার থেকে বড়? এসিবি অর্থাৎ এই কোণ থেকে বড় হয়, প্রমাণ করতে পারলাম। এবার আমরা ধাপ 2 এ যাই। ধাপ 2, যেহেতু বিসি ইজ গ্রেটার দেন এসি, অর্থাৎ আমরা এখন আগে লিখেছিলাম বিসি বড় কার থেকে? এবির থেকে। এখন আমরা লিখবো বিসি বড় কার থেকে? এসি এর থেকে। অর্থাৎ বিসি ইজ গ্রেটার দেন এসি এবং বিসি বাহুর বিপরীত কোণ হচ্ছে বিএসি। এই যে বিসি বাহু, তার বিপরীত কোণ হচ্ছে এটা বিএসি। লিখে নিলাম বিএসি। আবার আছে এসি বাহু কোনটা? এসি বাহু হচ্ছে এটা বিপরীত কোণ হবে উল্টো পাশে, এটার নাম কি? এসি এবিসি, নাম হচ্ছে এবিসি। লিখে নিলাম এবিসি। এবং আমরা তো জানি একই সূত্র, যে ত্রিভুজের বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ বৃহত্তর বাহু বিপরীত কোণ কি হয়? বৃহত্তর হয়। অর্থাৎ বিসি বাহু যেহেতু বৃহত্তর, তাহলে তার বিপরীত কোণটাও কি হবে? বৃহত্তর হবে। অর্থাৎ আমরা আগে প্রমাণ করছি যে এই বিএসি কোণ কার থেকে বড়? এসিবি এই কোণ থেকে বড়। আবার এখন প্রমাণ করছি যে বিএসি কার থেকে বড়? এই কোণ থেকে বড়, অর্থাৎ এবিসি থেকে বড়। তার মানে এটা ত্রিভুজের 3টি কোণ আছে এবং দেখা যাচ্ছে এই কোণটা কি? এই 2 কোণ থেকে পরস্পর বড়। তাহলে আমরা বলতে পারি যে বিএসি ত্রিভুজটি বৃহত্তম কোণ। এবার আমরা চলে যাব আমাদের সৃজনশীল প্রশ্ন 1-এর ঘ প্রশ্নে, এবং সেখানে বলছে যে আমাদের একটা ত্রিভুজকে কি করতে হবে? এই যে ত্রিভুজ যেটা আমরা
আগে এঁকেছি এটাকে সমান 3 ভাগ, এটাকে আমরা 3 টুকরা কেটে মানে অর্থাৎ কোণটিকে কি করতে হবে, কেটে আলাদা করতে হবে এবং এক বিন্দুতে স্থাপন করতে হবে, প্রমাণ করতে হবে যে তারা 180 ডিগ্রি কোণ বা সরল কোণ উৎপন্ন করে। কতে প্রাপ্ত ত্রিভুজটি আমরা এঁকে নেই, এই যে ত্রিভুজটি এঁকে নিলাম। তারপর হচ্ছে আরেক প্যারা দিয়ে লিখবা যে ত্রিভুজটির কোণ 3টি কেটে, অর্থাৎ এখানে যে কোণ আছে এই যে এ কোণ বি কোণ, এটা হচ্ছে সি কোণ, এই কোণটাকে আমরা কেটে নেব, অর্থাৎ এখানে কেটে নেবো এইভাবে, এখানে কেটে নেবো এইভাবে, অর্থাৎ এখানে 3 টুকরো হয়ে যাবে। তো কেটে আলাদা করে নিচের চিত্রানুযায়ী বা চিত্রানুসারে এক বিন্দুতে স্থাপন করা হলো। এই যে আমরা যে এখান থেকে মানে এক টুকরো বের করলাম সেটা আমরা এখানে রাখলাম, তারপর বি, তারপর সি, অর্থাৎ উল্টো করে এই এক বিন্দুতে আমরা কি করলাম, সবগুলো কাছাকাছি নিয়ে আসলাম। অতঃপর তোমরা কি করবে, এই বিন্দুতে একটা চাঁদা বসাবে এবং চাঁদা বসিয়ে দেখবে যে এই কোণের মান কি হয়, 180 ডিগ্রি হয়। তাহলে লিখলাম যে অতঃপর চাঁদার সাহায্যে পরিমাপ করে কোণটি, এখানে কোণ বলতে মধ্যন্য হবে কোণ, এই যে কোণ, এই কোণটি মেপে দেখা হলো। দেখা যায় যে কোণ 3টির মধ্যন্য হবে, এখানে কোণ 3টির যোগফল হবে 180 ডিগ্রি। সুতরাং 3টি কোণ একত্রে এক সরল কোণ তৈরি করে, অর্থাৎ যেহেতু আমরা প্রমাণ করতে পারছি বা দেখতে পাচ্ছি যে চাঁদার সাহায্যে এই কোণটির মান কত 180 ডিগ্রি হয়, আর 180 ডিগ্রি সমান আমরা জানি কি এক সরল কোণ, তার মানে একটা ত্রিভুজে যে 3টি কোণ আছে তাদের যোগফল কি হয়, 180 ডিগ্রি বা এক সরল কোণ হয়। এবার আমরা চলে যাব 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্ন বলছে কি যে আমাদের সহপাঠীদের উচ্চতা, 30 জন সহপাঠীর উচ্চতা আমাদেরকে সংগ্রহ করতে হবে। আমি নমুনা উত্তর হিসেবে আমি এখানে 30 জন শিক্ষার্থীর যে উচ্চতা আছে সেটা আমরা এখানে সংগ্রহ করেছি এভাবে। এবার আমরা এই উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলছে আমাদের প্রথমে। তাহলে আমরা কি করলাম, এগুলাকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিলাম। তোমরা আশা করি বিষয়টি বুঝতে পারবে যে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নেবে। তো তোমরা এখন চাইলে এখানে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তো যাই হোক, এবার আমরা চলে যাবো আমাদের পরের প্রশ্নে। পরের প্রশ্ন বলছে কি যে সর্বোচ্চ সংখ্যক সহপাঠী কত উচ্চতা বিশিষ্ট তা আয়তলেখের সাহায্যে নির্ণয় করো। তাহলে আমরা এক্ষেত্রে প্রথমে আমরা যে উপাত্তগুলো পেয়েছি সেগুলোকে আমরা এইভাবে সাজিয়ে নেব, যেখানে উচ্চতা আমাদের 145 ছিল, এটা এখানে ছিল 145 উচ্চতা বিশিষ্ট আমাদের যে বন্ধু সেটা সংখ্যা হচ্ছে 3। 146 সেন্টিমিটার বিশিষ্ট যে সহপাঠী তাদের সংখ্যা হচ্ছে 2। 147 সেন্টিমিটার বিশিষ্ট যে সহপাঠী তাদের সংখ্যা হচ্ছে 8। এইভাবে আমরা এগুলাকে সাজিয়ে নিলাম। এখন এখান থেকে সহজে বোঝা যাচ্ছে যে সবচেয়ে বেশি আছে গণসংখ্যা 8, অর্থাৎ 147 সেন্টিমিটার সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট আমাদের সহপাঠী সংখ্যা সবচেয়ে বেশি। উত্তর কিন্তু এটাই হবে, তবু আমাদেরকে এটাকে আয়তলেখে সাজিয়ে নির্ণয় করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে একটি কি করব, আমরা এক অক্ষ বরাবর সারিবদ্ধ উপাত্তের বা সারণীবদ্ধ উপাত্তের উচ্চতা, অর্থাৎ আমরা এক অক্ষ বরাবর কি রাখবো, উচ্চতা রাখবো, এবং ওয়াই অক্ষ বরাবর রাখবো গণসংখ্যা, এবং গণসংখ্যার 2 গড় সমানে একক ধরবো, অর্থাৎ 2 গড়ে মান ধরবো 1। তাহলে যদি এটা ভুল হয়েছে, দুঃখিত, এটা এখানে লিখবে 1 গড়ের মান 2, 1 গড়ের মান 2, তখন আমাদের গ্রাফটা একটু বড় হয়ে যাবে। তো 1 গড়ের মান 2 একক ধরে আয়তলেখ অঙ্কন করি। তো এখানে আমরা চলে যাই, আমরা প্রথমে একটি অক্ষ এঁকে নেব, যে এটা হচ্ছে এক্স অক্ষ, উপর দিকে আঁকলাম কি ওয়াই অক্ষ। এবার এখানে যে মান আছে সেটা মান ধরে নিলাম 5, পরেরটা 10, পরেরটা 15, এভাবে চলতে থাকবে, আর লিখলাম না। আর এইখানে এখন আমাদের উচ্চতা প্রথমে ছিল 145, আমরা ধরে নিলাম এটা হচ্ছে 145। 145 যদি এখানে হয় তাহলে এখানে আমরা একটা আয়তলেখ আঁকবো এবং তার গণসংখ্যা হচ্ছে কত, 3। তাহলে আমরা যেহেতু এক গড়ের মান ধরেছিলাম 2, তাহলে 3-এর জন্য লাগবে কয় গড়, 6 গড় লাগবে। তাহলে উচ্চতা এখান থেকে যাবে, যেতে হবে কত গড়, 6 গড়, অর্থাৎ 1 2 3 4 5, এখানে 5, এটা হচ্ছে 6, এতটুকু আমাদেরকে যেতে হবে। তো আমরা কি করলাম, এতটুকু 6 পর্যন্ত নিয়ে গেলাম, অর্থাৎ 145-এর জন্য আমরা একটা আয়তলেখ আঁকলাম। এবার এই গড়টিকে আমরা ধরবো কি 146, এবং তার জন্য গণসংখ্যা হচ্ছে কত, 2। তাহলে 2-এর জন্য আমাদের গড় লাগবে, সেটা হচ্ছে 4 গড়। তাহলে আমরা এখানে 4 গড় পর্যন্ত চলে যাব। তারপর হচ্ছে 147 ধরে নিলাম, এটা হচ্ছে 147, এবং তার জন্য আমাদের গণসংখ্যা হচ্ছে 8, কাজে 8-এর জন্য গড় হবে কতটি, 16টি। এখানে হচ্ছে 5, এখানে 10, এখানে 5 15, এটা হচ্ছে 16, আমার এখান পর্যন্ত হবে, এখানে নিলাম। তারপর হচ্ছে 148, এটা ধরলাম 148, এবং তার জন্য গণসংখ্যা হচ্ছে 7, তাহলে 7-এর দ্বিগুণ হবে 14, 10 15, এখান থেকে এখানে হবে 14, ঠিক আছে। তারপর হচ্ছে 149, 149-এর জন্য গণসংখ্যা হচ্ছে 5, কাজে গড় হবে 10, 10 হবে এতটুকু 10। তারপর আবার 150 এটা ধরে নিলাম, এবং তার জন্য গণসংখ্যা হচ্ছে 10, এটা।
তো যাই হোক, এখান থেকে দেখতে পাচ্ছি আমরা অনেকগুলো আয়তলেখ হয়েছে। এখানে সবচেয়ে উঁচু যে আয়তলেখ সেটি কোনটি? এটি, অর্থাৎ 147 সেন্টিমিটার। কাজে আমরা লিখলাম যে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী 147 সেন্টিমিটার বিশিষ্ট। তো যাই হোক, আমরা চলে যাই আমাদের পরের প্রশ্ন হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। 16টি দেওয়া আছে। এর মধ্যে প্রথম প্রশ্নটি হচ্ছে কি, -p+6 এর বর্গ কত? তো যাই হোক, -p+6 এর বর্গ, তাহলে আমরা এখানে বর্গ লাগিয়ে দিলাম। এখানে আমরা এটাকে যদি এ ধরি, এটাকে বি ধরি, তাহলে a+b হোল স্কয়ার সূত্র পড়ে a² + 2b + b স্কয়ার। তাহলে a হচ্ছে -p হোল স্কয়ার + 2 * a হচ্ছে কত? -p * b, b হচ্ছে 6 প্লাস b স্কয়ার, b হচ্ছে 6 স্কয়ার। আমরা বর্গ করে নেই, মাইনাস কে বর্গ করলে প্লাস হয়, পি কে বর্গ করলে পি স্কয়ার হয়। এখানে আমরা গুণ করব, 6 এবং 2 গুণ করলে 12 হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল এবং পি এর পি থাকলো। আর এখানে +6 কে বর্গ করলে কি হয়? 36। এবার আমাদের দ্বিতীয় প্রশ্ন বলছে যে p+q মান 7, p-q মান 3 বের করতে হবে, যে 2 * p² + q² মান। এবার আমরা করব কি, যে 2 * p² + q² এর একটি অনুসিদ্ধান্ত আমরা জানি। অনুসিদ্ধান্ত কি, যে p+q হোল স্কয়ার + p-q হোল স্কয়ার। এবার আমরা মান বসিয়ে দিই, যেমন p+q মান হচ্ছে 7, লিখলাম 7 স্কয়ার, প্লাস p-q মান হচ্ছে 3, কাজে লিখে নিলাম 3 স্কয়ার। এবার দেখো 7 কে স্কয়ার করলে কি হয়? 49, প্লাস 3 কে স্কয়ার করলে হয় 9, 49 এবং 9 যোগ করলে কি হয়? 58। এটা হচ্ছে আমাদের কি 2 নম্বর প্রশ্নের উত্তর। এবার আমরা চলে যাব 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, তিনটি রাশি দেওয়া ছিল। প্রথম রাশি হচ্ছে 3² BC। এটাকে আমরা একটু ভেঙে নিলাম, যে 3 * a² কে লেখা যায় a * a * b * c, ঠিক থাকলো। দ্বিতীয় রাশি হচ্ছে 5ab² d। এখানে এই b স্কয়ারকে আমরা ভেঙে লিখবো, যে b স্কয়ারকে আমরা কি লিখতে পারি? b * b, থাকলো কি 5 * a * b * b * d। এবার আমরা লিখবো তৃতীয় রাশি হচ্ছে a³ c² এবার আমরা এটাকেও ভেঙে লিখবো, যে a³ কে লেখা যায় a * a, অর্থাৎ তিনটা এর গুণফল ইনটু c, এবং d² কে লেখা যায় কি d * d। তো লসাগু বের করতে হবে। তো লসাগু হচ্ছে কি, প্রত্যেকটা রাশিতে যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যা সর্বোচ্চ সংখ্যক বার কতবার আছে সেটা নিতে হবে। যেমন এখানে 3 আছে একবার, 3 এখানে নাই, এখানে নাই, তাহলে সর্বোচ্চ আছে একবারই, তাহলে একবার আমাদেরকে নিতে হবে, তো সর্বোচ্চ বার নিতে হবে। তারপর আরেকটা সংখ্যা আছে 5, এখানে 5 নাই, এখানে 5 আছে একবার, এখানে নাই, তাহলে আমরা 5 আছে সর্বোচ্চ একবার, লিখে নিলাম 5 একবার। এবার দেখো এ আছে এখানে সর্বোচ্চ 2 বার, এখানে আছে একবার, এখানে আছে 2 বার, তো এক্ষেত্রে আমাদের সর্বোচ্চ বার নিতে হবে, অর্থাৎ 2 বার নিতে হবে। সরি, এখানে আছে 3 বার আছে, তাহলে আমরা 3 বার নিতে হবে, a * a। এবার দেখবো বি কতবার আছে, বি আছে এখানে একবার, এখানে 2 বার, এখানে নাই, তাহলে বি নিব আমাদের সর্বোচ্চ 2 বার আছে, দিলাম বি 2 বার। তারপর সি এখানে একটা, এখানে নাই, এখানে একটা, তো সর্বোচ্চ একবার আছে, সি একটা লিখলাম, ইন্টু ডি, ডি এখানে নাই, এখানে আছে কটা? একটা, এখানে আছে 2টা, তাহলে সর্বোচ্চ আছে কতবার? 2 বার, লিখে নিলাম ডি ইন্টু ডি। এবার গুণ করে নিই, 3 * 5 হচ্ছে 15, a * a কি হয়? একই হয়। আর দুটো বি গুণ করলে বি স্কোয়ার, সি ঠিক থাকলো, ডি এবং ডি গুণ করলে কি হয়? ডি স্কোয়ার হয়। এটা হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। 4 নম্বর প্রশ্নে আবার বলছে কি, যে দুটো রাশি দেওয়া ছিল, একটা রাশি দেওয়া ছিল, প্রথম রাশি হচ্ছে x³ - 25x, এবং আরেকটি রাশি দেওয়া ছিল, তার কি করতে হবে? গোসাগু করতে হবে। কাজে আমরা এটার উৎপাদক বের করি। তো প্রথমে লিখলাম প্রথম রাশি x³ = -25x, এখান থেকে x কমন যায়, তো x³ থেকে x গুণলে কি থাকে? x² - 25x থেকে x গুণলে কি থাকে? 25। এবার এখানে কি লেখা যায়? দেখো 25 কে লেখা যায় 5 স্কয়ার। তাহলে যদি আমরা লিখি তখন এটা কি হয়? a² - b² এর যে সূত্র ওই আকারটা ধারণ করে। কাজে আমরা x² - b² কে কি লিখতে পারি? a + b * a - b, অর্থাৎ x + 5 * x - 5। তো এটা গেল প্রথম রাশি। এবার লিখবো আমরা দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি হচ্ছে x² + 2x - 15। তো আমরা কি করব? এখানে মিডল ফ্যাক্টর করতে হবে। তো x² এখানে 15 এবং 15 কে ভাঙতে হবে, আমরা লিখতে পারি 3 * 5, তার মানে 3x, একটা 5x। তো এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে, কাজে বড় সংখ্যায় প্লাস চিহ্ন দিতে হবে। এবার দেখো এই দুটো পদ থেকে আমরা যদি x কমন নিই তখন কি থাকে? x - 3, এবং এই দুটো পদ থেকে 5 কমলে কি থাকে? x - 3। আবার এই দুটো পদ থেকে x - 3, x - 3 কমন যায়, কমন নিলাম থাকবে কি? x + 5। তো গোসাগু হচ্ছে যে দুটো রাশি বা একাধিক রাশি আছে সবগুলোর মধ্যে যে পদগুলো মিলবে সেটাই হচ্ছে আমার কি? গোসাগু। তো এখানে কি আছে? x - 3, x + 5। আর আমার আগের যে রাশি ছিল এখানে আছে x + 5, x - 5, তাহলে কোনটা মিলছে? অবশ্যই x + 5 মিলছে। x + 5 আমাদের কি উভয় রাশিতে আছে, কাজে গোসাগু হবে কি? x + 5। তো আমাদের 5 নম্বর প্রশ্ন আমরা চলে যাব। 5 নম্বর প্রশ্নে আমাদের বলছে কি, একটা রাশি দেওয়া ছিল, রাশিটা হচ্ছে যে a - 3 হোল স্কয়ার - 2 * a - 3 * a + 3 প্লাস a + 3 হোল স্কয়ার। তো এর সরল মান আমাদেরকে বের করতে হবে।
সো এই ক্ষেত্রে আমরা করব কি, দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে f মাইনাস থ্রি এটাকে আমরা পি ধরে নিই, এই যে লিখলাম যে ব্র্যাকেটে যে ধরি a মাইনাস থ্রি ইকুয়াল টু পি, আর a প্লাস থ্রি আরেকটা আছে, এটাকে আমরা কি ধরলাম, কিউ ধরলাম। আমরা কি লিখতে পারি, a মাইনাস থ্রিকে আমরা পি ধরেছি, কাজে লিখতে পারি পি স্কোয়ার মাইনাস টু ইন্টু a মাইনাস থ্রিকে আমরা পি ধরেছি, লিখলাম পি ইন্টু a প্লাস থ্রি, এটাকে আমরা কি ধরেছি, কিউ ধরেছি, লিখলাম কিউ, প্লাস a প্লাস থ্রি হোল স্কোয়ার, তার মানে a প্লাস থ্রি আমরা ধরেছি কিউ, কাজে লেখা যায় কিউ স্কোয়ার। এবার দেখো এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, এর সূত্র পড়বে এবং এর সূত্র হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার, পি মাইনাস কিউ হোল স্কোয়ার। এবার আমরা মান বসিয়ে দিই, যেমন পির মান হচ্ছে কত, এ মাইনাস থ্রি, লিখলাম পির মান এ মাইনাস থ্রি মাইনাস ঠিক থাকলো, তারপর কিউ মান হচ্ছে এ প্লাস থ্রি। তো যেহেতু সামনে একটা মাইনাস আছে, কাজে এখানে আমরা একটা ব্র্যাকেট দিয়ে নিলাম। তো এখানে আমরা প্রথম বন্ধনী উঠিয়ে দিই, থাকলো কি এখানে এ মাইনাস থ্রি মাইনাসে প্লাসে মাইনাস এ হবে এবং প্লাসে মাইনাসে মাইনাস থ্রি হয়ে যাবে, বাইরে স্কোয়ার ঠিক থাকলো, প্লাসে মাইনাসে বাদ যায়, থাকবে কি মাইনাস থ্রি কি হয় মাইনাস সিক্স, বাইরে থাকলো স্কোয়ার এবং মাইনাসকে বর্গ করলে প্লাস হয়ে যায়, সিক্সকে বর্গ করলে কি হয় 36 হয়। এটা হচ্ছে আমাদের 5 নং প্রশ্নের উত্তর। এবার আমরা চলে যাবো আমাদের প্রশ্ন নম্বর 6-এ। আমাদের প্রশ্ন নম্বর 6 বলছে কি, একটি রাশি দেওয়া ছিল আবার, তো বলছে এই রাশিটা দেওয়া ছিল, বলছে এই রাশির সাথে আর কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। তো আমরা প্রথমে করবো কি, এটাকে আমরা একটু সাজিয়ে নেব, যেমন 49x স্কোয়ারকে কি লেখা যায় 7x হোল স্কোয়ার প্লাস এটাকে লেখা যায় 2y হোল স্কোয়ার। তো এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আমরা ওই সূত্রটা প্রয়োগ করলাম, এ হচ্ছে 7x প্লাস বি কত, বি হচ্ছে 2x, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ab, 2 ইন্টু এ হচ্ছে 7x ইন্টু বি হচ্ছে 2y। এবার আমরা গুণ করে নেই, এখানে 2 এবং 7 গুণ করলে কি হয় 14 এবং 2 গুণ করলে 28, এক্স আর ওয়াই গুণ করলে কি হয় এক্স ওয়াই। তো দেখা যাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা যে এই এতটুকু হচ্ছে কি একটি পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু তার সাথে বাড়তি আছে -20 xy। তো লক্ষ্য করো এই যে -20 xy যদি এখানে না থাকতো তাহলে কি হয়ে যেত, এটা তো এমনিতেই পূর্ণবর্গ হয়ে যেত, কাজে আমাদেরকে এখন কি করতে হবে, এই জিনিসটা বাদ দিতে হবে। তো দেখো আমরা এই জিনিসটা কিভাবে বাদ দিতে পারি, যেহেতু এটা -20 xy, এখানে যদি আমাদের একটি +28 xy থাকতো তখন কি হতো, +28 xy মাইনাস 28 xy বাদ যেত, তাহলে এখানে আমাদের কি করতে হবে 28 xy যোগ করতে হবে। তো লিখলাম, দেখা যাচ্ছে যে এখানে 6 হবে, বানানটা ভুল হয়েছে, দেখা যাচ্ছে যে প্রদত্ত রাশির সাথে 28 xy যোগ করলে প্রদত্ত রাশিটি দাঁড়াবে কি 7x প্লাস 2y হোল স্কোয়ার দাঁড়াবে, যা একটি পূর্ণবর্গ সংখ্যা। সুতরাং প্রদত্ত রাশির সাথে 28 xy যোগ করলে যোগফল কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার আমরা চলে যাই প্রশ্ন নম্বর 7-এ। প্রশ্ন নম্বর 7-এ আরও একটি রাশি দেওয়া ছিল, রাশিটি হচ্ছে এরকম এক্স স্কোয়ার মাইনাস 4xy মাইনাস 9z স্কোয়ার প্লাস 4y স্কোয়ার। এখন আমাদের প্রশ্নে বলা হয়েছে যে এত এর একটি উৎপাদক হচ্ছে x মাইনাস 2y প্লাস 3z। এখন আমাদেরকে বের করতে হবে যে এর আরও একটি উৎপাদক কী হবে। তো যাই হোক, তো যেহেতু এই রাশিটির একটি উৎপাদক হচ্ছে x মাইনাস 2y প্লাস 3z, কাজে অপর উৎপাদকটি হবে কি এই যে উৎপাদক আছে, এই উৎপাদক দ্বারা এই রাশিকে ভাগ করলে যে ভাগফল হবে সেটা, কাজে লিখে দিলাম যে অপরটি হবে উৎপাদক দ্বারা প্রদত্ত রাশির ভাগফল। এবার আমরা এটা দ্বারা এই উৎপাদক দ্বারা রাশিটিকে ভাগ করে নেব, তাহলে লিখে নিলাম x মাইনাস 2y প্লাস 3z ভাগ করবো কাকে, এক্স স্কোয়ার মাইনাস 4xy মাইনাস 9z স্কোয়ার প্লাস 4y স্কোয়ার। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের প্রথমে আছে x, তো এখানে আছে x স্কোয়ার, কাজেই তোমরা বুঝতে পারছো এখানে x এবং যদি আমরা x দ্বারা গুণ করি তখন কি হবে, এখানে x স্কোয়ার হয়ে যায়, কাজে আমরা এখানে x লিখবো প্রথমে। তো দেখো x দ্বারা আমরা এই সম্পূর্ণ উৎপাদক বা এই x মাইনাস 2y প্লাস 3z কে গুণ করে নিই, তাহলে কি হয় x এবং x গুণ করলে হয় x স্কোয়ার মাইনাস 2y এবং এর সাথে y গুণ x গুণ করলে কি হয় 2xy। এবার দেখো প্লাস 3z এর সাথে x গুণ করলে হয় প্লাস 3zx। তো গুণ করার পর আমাদের কি করতে, বিয়োগ করতে হয়, এবং বিয়োগ করলে নিচের যে চিহ্নগুলো আছে সেগুলো পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ এখানে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস ছিল সেটা প্লাস হয়ে যাবে, আবার একইভাবে এখানে যে প্লাস চিহ্ন আছে সেটি কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এবার দেখো এক্স স্কোয়ার এবং মাইনাস এক্স স্কোয়ার যোগ করলে কী হয়, 0 হয়, বাদ যায়, তো এখানে আমরা কোনো কিছু লিখলাম না। তারপর এটা হচ্ছে মাইনাস 4xy, এটা হচ্ছে প্লাস 2xy। তো এ দুটো সংখ্যা যোগ করলে হয় মাইনাস 2xy এবং মাইনাস 9z স্কোয়ার ঠিক থাকলো, একইভাবে প্লাস 4y স্কোয়ার এটা নিচে লিখে ফেললাম, এবং এই নিচে ছিল আরেকটি পদ প্লাস মাইনাস 3zx, তো এটা আমরা লিখে নিলাম। এবার দেখো আমাদের এখানে x এর পদ আছে এটা, তো এখানে আমরা যদি
এক্স এর সাথে কি গুণ করলে -2xy হয়? অবশ্যই -2y, কাজে লিখে নিলাম -2y। এবার দেখো এই -2y দ্বারা আমরা এই সম্পূর্ণ উৎপাদকটিকে গুণ করলে কি দাঁড়ায়, এক্স এর সাথে যদি -2y গুণ করি তখন কি হয়, -2xy। লিখলাম -2xy। এবং অবশ্যই লেখার সময় তোমাদেরকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে এই রাশিগুলো অর্থাৎ xy, যেমন এই xy নিচে অবশ্যই xy লিখতে হবে, z² নিচে z² লিখতে হবে, অর্থাৎ সাজিয়ে লিখতে হবে। তারপর দেখো যে -2y এর সাথে -2y গুণ করলে কি হয়, +4y²। তো y² নিচে লিখলাম +4y²। একইভাবে -2y এর সাথে গুণ করব +3z² গুণ করলে হয় 6yz। এবং এই পদটি এখানে না থাকায় আমরা একটু সরিয়ে লিখলাম ডান দিকে -6yz। এবার দেখো চিহ্নগুলো পরিবর্তন করে নিলাম আমরা, মাইনাস প্লাস প্লাস মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে প্লাস। তো এবার আমরা -2x এর সাথে +2x যোগ করলে কি হয়, বাদ যায়, তো এটা বাদ। তারপর উপর থেকে -9z² নিচে লিখে ফেললাম। এবার দেখো 4y² থেকে -4y² অর্থাৎ যোগ করলে কি হয়, 0 হয়, এটা বাদ গেল। আর এখানে থাকলো কি -3zx, এটা নিচে লিখে ফেললাম। এবং -6yz, এটা +6yz, এটাও নিচে লিখে ফেললাম। এবার দেখো x এর পদ কিন্তু এখানে মাঝখানে আছে, একটি আছে -3zx। তাহলে দেখো x এর সাথে আর কি গুণ করলে -3zx হয়, অবশ্য -3z, কাজে লিখে ফেললাম -3z। এবং -3z দ্বারা এই উৎপাদকটিকে আমরা গুণ করলে কি দাঁড়ায়, দেখো x দ্বারা যখন -3zx 3z কে গুণ করবো তখন কি হবে, -3zx। তাহলে আমরা লিখবো zx এর নিচে, zx এর লিখে কি লিখলাম, -3zx। এবার দেখো -2y দ্বারা -3z কে গুণ করলে হয় +6yz। yz এর নিচে লিখলাম কি, +6yz। এবার দেখো +3z এর সাথে -3z গুণ করলে হয় -9z²। z² এর নিচে লিখলাম কি, -9z²। চিহ্ন পরিবর্তন করে নিলাম। এবার দেখো এখানে সবগুলোই সংখ্যা, উপরের যে সংখ্যাগুলো এবং নিচের সংখ্যাগুলো কি সমান, বাট চিহ্ন উল্টো। তো এই ক্ষেত্রে যোগ করলে কি হয়, 0 হয়ে যায়। তাহলে উৎপাদক আরেকটি আমরা কি পেলাম, x - 2y - 3z। তো এটি হচ্ছে আমাদের কি, যে রাশিটি দেওয়া ছিল তার অন্য একটি উৎপাদক। এবার আমরা চলে যাব আমাদের 8 নম্বর প্রশ্নে। 8 নম্বর প্রশ্নে আবার এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন বলছে কি যে 2x + 3y * 2x - 3y। তো এটা সমান আমাদেরকে দেখাতে হবে যে 4x² - 9 - 9y²। তো এক্ষেত্রে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে বাম পক্ষে অর্থাৎ বাম দিকে যে পদটি ছিল সেটি লিখে ফেললাম। লিখে রাখার পর দেখো এখানে a + b * a - b, অর্থাৎ এই রাশিটি দেখতে a + b * a - b এর মতো লাগে, কাজে আমরা এখানে a + b * a - b যে সূত্র সেটি প্রয়োগ করে নেব। সূত্রটি কি, a² - b²। a হচ্ছে 2x, b হচ্ছে 3y, কাজে লিখে ফেললাম 2x² - bx, b হচ্ছে 3y²। আর 2 কে বর্গ করলে হয় 4, x কে বর্গ করলে x² মাইনাস 3y কে বর্গ করলে কি হয়, 9y²। এবং আমাদের প্রশ্ন 8-এর 1-এ যে ডান দিকে যে পদটি ছিল সেটি কিন্তু এটাই ছিল, কাজে অর্থাৎ আমরা লিখতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ। এবং এখানে একটি লাইন ভুলবশত লেখা হয় নাই, এখানে লিখবে কি তোমরা, সুতরাং 1 নংটি কি সঠিক, এখানে লিখে নিবে সুতরাং 1 নংটি সঠিক, এটার মতো 1 নংটি সঠিক। এবার আমরা চলে যাই 8 নং প্রশ্ন 2-এ। 8 নং প্রশ্ন 2 আমাদের বাম পক্ষে কি ছিল, ½ * m - n² প্লাস m + n²। এবং এটা সমান দেখাতে হবে যে m² + n²। কাজে আমরা প্রথমে লিখলাম বাম পক্ষ যে পদ ছিল সেটি লিখে ফেললাম। আর এখানে দেখো m - n² প্লাস m + n², এতটুকু একটি সূত্র আছে, একটি অনুসিদ্ধান্ত আছে আমাদের। অনুসিদ্ধান্ত কি, a + b² প্লাস a - b² হচ্ছে 2 * a² + b²। তো ওই অনুসিদ্ধান্ত এখানে প্রয়োগ করলে কি লেখা যায়, হাফটি থাকলো ইন্টু এতটুকু লেখা যায় যে 2 * m² + n²। এবার দেখো উপরের 2 নিচের 2 বাদ যায়, থাকলো কি m² + n²। এবং এটি হচ্ছে আমাদের কি 8 নং প্রশ্ন 2-এর ডান পক্ষ, কাজে লিখতে পারি আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ। সুতরাং বলা যায় যে 2 নং প্রশ্নটি হচ্ছে সঠিক। তো এবার আমরা চলে যাব 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে বাম পক্ষে কি ছিল, a + b² + 4ab, এবং ডান দিকে ছিল a - b²। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে যে পদটি আছে সেটি কোনো সূত্র বা অনুসিদ্ধান্তের মধ্যে পড়ে না, এবং এটা সমান কখনোই কি a - b² লেখা যায় না। কাজে আমরা কি লিখলাম, সমান চিহ্ন দিয়ে এটাকে আমরা কেটে দিলাম, অর্থাৎ সমান নয়, অর্থাৎ ইজ নট ইকুয়াল টু a - b²। কাজে আমরা বলতে পারি যে বাম পক্ষ এবং ডান পক্ষ কি নয়, সমান নয়। সমান চিহ্ন কি কেটে দিলে কি বোঝায়, সমান নয়। কাজে আমরা বলতে পারি যে বাম পক্ষ ইজ নট ইকুয়াল টু ডান পক্ষ, অর্থাৎ 3 নংটি কি সঠিক নয়।
তো আমরা এবার চলে যাব প্রশ্ন নম্বর 3-এ। প্রশ্ন নম্বর 3-এ আমাদের বাম দিকে দেওয়া ছিল, প্রশ্ন 9-এ বাম দিকে যে পদটি দেওয়া ছিল সেটি হচ্ছে x + y হোল স্কোয়ার ইকুয়াল টু 29 এবং আমাদেরকে বের করতে হবে x + y হোল স্কোয়ার। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, x + y হোল স্কোয়ার সমান একটি অনুসিদ্ধান্ত আমরা জানি যে x - y হোল স্কোয়ার প্লাস 4ab। তো এই ক্ষেত্রে আমরা ওই সূত্রটি প্রয়োগ করলাম, কি লিখতে পারি? x - y হোল স্কোয়ার প্লাস 4 × xy। লেখার পর দেখো x - y এর মান হচ্ছে x - y হোল স্কোয়ার মান হচ্ছে 29। এখানে লিখবে তোমরা 29 প্লাস 4xy। এখন একটা বিষয় লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, যেখানে xy ছিল কিন্তু xy এর কোনো মান আমাদের প্রশ্নে দেওয়া নাই, কাজে আমরা এই 4xy কে যেভাবে আসে সেইভাবে রেখে দেব। তো এবার আমরা চলে যাব প্রশ্ন নম্বর 10-এ। আমাদের প্রশ্ন নম্বর 10 ছিল যে x² + 5x - 6 একে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কাজে আমরা লিখলাম প্রদত্ত রাশি x² + 5x - 6। তো এটাকে যখন আমরা উৎপাদকে করবো, যেমন 6কে আমরা যদি ভাঙি তখন লেখা যায় কি 6 × 6 হয়, কাজে লিখতে পারি -x + 6x। এবং দেখো এ দুটো পদ যোগ করলে হয় +5x। তো যাই হোক, এখানে প্রথম যে দুটি পদ আছে সেখান থেকে x কমন লিখে থাকে x - 1 প্লাস দ্বিতীয় যে তৃতীয় এবং চতুর্থ পদ থেকে 6 কমন যায়, কমন নিলে থাকে কি x - 1। এবার এ দুটো পদ থেকে আবার কি হয়, x - 1 কমন যায়, থাকবে এখানে x আর এখানে থাকবে কি +6। এটি হচ্ছে কি যে রাশিটি দেওয়া ছিল তার একটি উৎপাদক। এবার প্রশ্ন নম্বর 11-তে আরেকটি সমীকরণ দেওয়া আছে, কাজে লিখলাম প্রদত্ত সমীকরণ x² 5 × x - 3 = 10। তো আমাদের প্রশ্ন বলছে যে ওই সমীকরণটি মূল কত। তো যাই হোক, মূল বলতে এখানে x এর মানটাই বোঝায়। তো আমরা প্রথমে কি করবো, এই যে 5 আছে এই 5 সংখ্যাটিকে ডান দিকে পক্ষান্তর করে নিয়ে যাব। তো 5 x - 3 এর সাথে গুণ সম্পর্কে আছে, কাজে ডান দিকে নিলে কি হবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ 10 এর নিচে চলে যাবে। আর বাম দিকে কি থাকলো x - 3। তো x - 3 ঠিক থাকলো এবং 10কে 5 দ্বারা ভাগ করলে হয় 2 এবং -3 ডান দিকে নিয়ে গেলে হয়ে যাবে +3, 2 এবং 3 যোগ করলে হয়ে যাবে 5। তার মানে x এর মান পেলাম 5। সুতরাং আমরা বলতে পারি যে ওই সমীকরণটির একটি মূল হচ্ছে 5। এখানে 6 এখানে 6 হবে, বানানটি ভুল আছে এখানে, দুঃখিত, আমি অনেকগুলো বানান ভুল হয়েছে। এবার চলে যাই প্রশ্ন নম্বর 12-তে। 12-তে হচ্ছে কি প্রতিসাম্য বিধি অনুযায়ী 2x + 3 = 7x - 5 কে লেখা যায় কি 7x - 5 = 2x + 3। অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ হলে আমরা লিখতে পারি ডান পক্ষ সমান বাম পক্ষ। এটা যে নিয়ম অনুসারে লেখা যায় সেটি হচ্ছে কি প্রতিসাম্য বিধি। এবার চলে যায় প্রশ্ন নম্বর 13-তে। 13-তে বলছে কি -1 3 বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত? -1 3 বিন্দুটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। কারণ দেখো এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ, এখানে কি দুটোই প্লাস প্লাস প্লাস, এটা হচ্ছে মাইনাস প্লাস। সো আমাদের যে বিন্দুটি ছিল সেটা হচ্ছে মাইনাস প্লাস, অর্থাৎ মাইনাস প্লাস, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। সুতরাং বলতে পারি যে -1 3 বিন্দুটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। এবার আমরা চলে যাই প্রশ্ন নম্বর 14-তে। প্রশ্ন নম্বর 14-তে বলছে যে কোনো বিন্দুর ভুজের মান 0 কোন অক্ষরেখায়? কোনো বিন্দুর ভুজ হচ্ছে 0 হবে x অক্ষরেখায়। এবার আমরা চলে যাব প্রশ্ন নম্বর 15-তে। প্রশ্ন নম্বর 15-তে বলছে যে কোন সংখ্যা থেকে -6 বিয়োগ করলে বিয়োগফল -18 হয়, -12 হয়। তো আমরা ধরে নিলাম যে সংখ্যাটি x, তাহলে x থেকে বিয়োগ করব, তাই প্রশ্ন মতো x মাইনাস কি বিয়োগ করব -6, -6 বিয়োগ করলে কি হয় -12 হয়, অর্থাৎ =-12। এবার দেখো এখানে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায় +6, বাকিগুলো আমরা যেভাবে আছে সেভাবে রেখে দিলাম। +6কে ডান দিকে পক্ষান্তর করে নিয়ে গেলাম -6 করে, -12 এবং -6 যোগ করলে হয় -18, অর্থাৎ x এর মান পেয়েছি -18। সুতরাং বলতে পারি যে সংখ্যাটি হচ্ছে -18। এবার আমরা চলে যাব প্রশ্ন নম্বর 16-তে। তো প্রশ্ন নম্বর 16-তে বলেছিল যে কোন সংখ্যার 1/4 1/3 থেকে সংখ্যাটির 1/12 অংশ কম। তো আমরা ধরে নিলাম প্রথমে যে সংখ্যাটি হচ্ছে x। তো এক্ষেত্রে সংখ্যাটির 1/4 হবে কি 1/4 এর বা গুণ x। এক্ষেত্রে 1/4 সাথে x গুণ করলে কি হয় x/4 হয়। আবার সংখ্যাটির 1/3 অর্থাৎ 1/3 হবে কি 1/3 × x। এক্ষেত্রে 1/3 এর সাথে x গুণ করলে হয় x/3। তো প্রশ্ন মতে কি বলছে যে কোন সংখ্যার 1/4 অর্থাৎ 1/4 সংখ্যাটির 1/4 হবে কি x/4। এটা কি হবে 1/3 থেকে, অর্থাৎ x/3 থেকে কি হবে 1/12 অংশ কম। তাহলে সংখ্যাটির 1/12 অংশ বলতে কি বোঝায় x/12 অংশ কম। আমাদেরকে বলছে শুধু সমীকরণটি লিখতে, এটাই হচ্ছে কি নির্ণয় সমীকরণ। ষষ্ঠ সপ্তাহের অন্যান্য অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর পেতে ইনফরমেশন বাটনে অথবা আই বাটনে ক্লিক করুন। শিক্ষার্থী বন্ধুরা,
খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে ই শিক্ষা চ্যানেলে ডিজিটাল অনলাইন ক্লাস। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর অনলাইন ক্লাস শুরু হবে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে। আপাতত নবম দশম শ্রেণীর, বিশেষ করে 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস পরিচালনা করা হবে। ই শিক্ষা চ্যানেলের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি চালু করে নিন। এতে আমরা কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে একটি নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।